মরহুম নাসিরউদ্দিন পিন্টুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাআলা মরহুম নাসিরউদ্দিন পিন্টুর কে আল্লাহ তাআলা বেহেশত দান করেন এবং আমরা এই সাথে সাথে তার পরিবারের সদস্যদের প্রতি আমরা সহানুভূতি এবং তাদের প্রতি আমাদের সমমর্মিতা প্রকাশ করছি। আজকের এই স্মরণ সভায় যারা বক্তব্য রেখেছেন প্রায় প্রত্যেকেই নাসিরউদ্দিন পিন্টুর অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী, যোদ্ধা, সহযোদ্ধা এবং দীর্ঘক্ষণ ধরে নাসিরউদ্দিন পিন্টুর সম্পর্কে নানা স্মৃতিচারণ করেছেন। আমি সকল বক্তার সাথে, আলোচকদের সাথে আমি এখন যে মরহুম নাসিরউদ্দিন পিন্টু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের মধ্যে যারা তাদের ত্যাগে, যাদের আন্তরিকতায় এই দল বহু ষড়যন্ত্রকে অতিক্রম করে আজকে এই অবস্থায় আছে, তাদের মধ্যে নাসিরউদ্দিন পিন্টু একজন অন্যতম আমাদের সেই জাতীয়তাবাদী সেনাপতি। আমি সেই তাদের বক্তব্য তাদের সাথে একমত প্রকাশ করে আমি এটুকুই বলতে চাই। আমার ব্যক্তিগত সম্পর্ক নাসিরউদ্দিন পিন্টুর সাথেও দীর্ঘ ছিল, আপনাদের অনেকের মতোই। কেননা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে তখন থেকে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রে ছাত্রদলকে সংগঠিত করার ব্যাপারে সব ক্ষেত্রেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও যেন আমার উপরে আস্থা স্থাপন করে আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তেমনিভাবে পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আমাকে পরবর্তীকালে ছাত্র বিষয়ক সম্পাদক থেকে যুগ্ম মহাসচিব করেও কিন্তু ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করার জন্য আমাকে সেই শর্তে আমাকে যুগ্ম মহাসচিব করেছে। নাসিরউদ্দিন পিন্টু যখন লালবাগ ছাত্র দলের থানা ছাত্র দলের সভাপতি হয়, সেই সম্মেলনের প্রধান অতিথি ছিলাম আমি। সেই দিন তাকে যখন ডিক্লেয়ার করি তখন তার সাথে পরিচয় হয়। লালবাগ থানা ছাত্র দলের সভাপতি, তারপরে আপনারাই বলেছেন পর্যায়ক্রমে ছাত্র দলের বিভিন্ন, হঠাৎ করে নয়, বিভিন্ন পর্যায় পার হয়ে তারপরে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক, তারপর সভাপতি, তারপর বিএনপি নেতা, সংসদ সদস্য, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির তখন আহ্বায়ক কমিটি ছিল যুগ্ম আহ্বায়ক। এই নিয়ে যদি এই পর্যন্ত, এবং তিনি যখন এই পিজি হাসপাতাল থেকে বদলি হয়ে ঢাকা থেকে রাজশাহী যায়, সেই দিন পর্যন্ত আমার সাথে একটা নিবিড় সম্পর্ক ছিল। তো এত স্মরণ বা এত স্মৃতি এখানে আমি আর এই ব্যাপারে আর কিছু বলতে চাই না। সবার সাথে একমত যে এই দেশে এই পিন্টুকে হত্যা করা, এমনি ভাবে ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ বহু আমাদের নেতাদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন এই হত্যাকারীদের বিচার হবে এবং দেশের জনগণ করবে। আমি এই মরহুম নাসিরউদ্দিনের পিন্টুর আজকে এই স্মরণ সভায় বলতে চাই যে নাসিরউদ্দিন আহমদ পিন্টু যদি আজকে জীবিত থাকতো, আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে নাসিরউদ্দিন পিন্টু কি করতো? আজকের বাংলাদেশের বর্তমান অবস্থায় একদমই আমরা ধ্বংসের একটা কিনারায় পৌঁছে গেছি। সর্বক্ষেত্রে আজকে ধ্বংসের কিনারায় আমরা পৌঁছে গেছি। ধ্বংসের কিনারায় পৌঁছে গেছি কেন? একটি সরকার গায়ের জোরে বাংলাদেশ পরিচালনা করছে। তারা 1-11 যারা অবৈধ সরকার ছিল, গায়ের জোরে সরকার, তাদের স্বার্থে, অর্থাৎ তাদের সেই ব্যক্তি এবং তাদের অবৈধ কাজকে বৈধ করবে এই শর্তে
আজকে যিনি প্রধানমন্ত্রী তাকে ক্ষমতায় বসিয়ে গিয়েছিলেন, এবং তারা ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে 2014-তে আপনারা জানেন নির্বাচন করেছে। আমাদের নেত্রী এই নির্বাচন বয়কট করেছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। আপনারা জানেন যে সেই নির্বাচনে 300 আসনের মধ্যে 154 আসনটিতে কোন প্রার্থী ছিল না, কোন জনগণ ভোট দেয়নি, অর্থাৎ মেজরিটি সিট ছিল বয়কটের সিট। আর আমাদের সংবিধানে আছে যে পার্লামেন্টে যারা মেজরিটি আসন পাবে তারা সরকার পাবে, তো সেই সরকার তো ছিল বয়কট। সেই নির্বাচন ছিল বয়কট, জয়ী হয়েছিল এবং খালেদা জিয়া জয়ী হয়েছিল, কিন্তু গায়ের জোরে শেখ হাসিনা ক্ষমতায়। এবং 18-তে দেখলেন দিনের ভোট রাতে ডাকাতি করেছে। আজকে এই গায়ের জোরের সরকার দেশে যদি গণতন্ত্র না থাকে, গণতন্ত্রকে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা গলা টিপে হত্যা করেছে। তারা কিন্তু 72 থেকে 75 সালে কিন্তু বাকশাল করে এই আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে। তারা অর্থাৎ আওয়ামী লীগ এবং গণতন্ত্র কখনো একসাথে যায় না, এটা অতীতের প্রমাণ আছে, বর্তমান প্রমাণিত। এবং দেশে যে গণতন্ত্র নাই আমরা বলা লাগে না, আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আপনারা দেখেছেন আমেরিকায় গণতান্ত্রিক কনভেনশন একটা হয়েছে, বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। যখন ব্যাখ্যা চাওয়া হয়েছে তখন সেই আমেরিকার কর্তৃপক্ষ বলেছে যে বাংলাদেশ কোন গণতান্ত্রিক রাষ্ট্র নয়, এটা হাইব্রিড রাষ্ট্র। অর্থাৎ এই গণতন্ত্র আজকে বাংলাদেশে নেই। আমরা বলি না আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যেই দেশে গণতন্ত্র থাকে না সেই দেশে কিন্তু মানবাধিকার থাকে না। অতএব এই দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, বিচার বিরুদ্ধে হত্যা এবং মামলা এই বাংলাদেশে যে পরিমাণ হয়েছে, গত এই 14 বছরে 600-র অধিক গুম হয়েছে, 1000-এর বেশি বিচার বিরুদ্ধে হত্যাকাণ্ড হয়েছে। বিরোধী দলের কণ্ঠকে রোধ করার জন্য, স্তব্ধ করার জন্য 37 লক্ষ বিরোধী দলের আসলে আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলছি, আমি যেটা বলছিলাম যে এই বিচার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং এই যে মামলা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, সেই কারণেই কিন্তু একটা বানোয়াট মামলায় আজকে তাকে কারাগারে নেওয়া হয়েছে, আজকে গৃহবন্দী করে রাখা হয়েছে। একইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই ধরনের বানোয়াট মামলায় এবং তাদের ফরমাইশ মতো রায়ে আজকে সাজা দিয়ে বিদেশে থাকতে পারবে। আজকে আমাদের নেতা কর্মী এমন নাই যারা একাধিকবার বহুবার তাদেরকে কারাগারে যেতে হয়নি, এমন কেউ নাই যারা মামলায় জর্জরিত নয়। আমি বলতে চাই যে এই যে সরকার এই যে গায়ের জোরে নির্যাতন নিপীড়ন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল এবং দেশের সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করে যাদের সাংবাদিকদের মাধ্যমে সংবাদপত্রে সেটা প্রকাশিত না হয় এই ধরনের ধামাচাপা দিতে চেষ্টা করেছিল, কিন্তু পরিশেষে তা পারে নাই। আপনারা দেখেছেন আন্তর্জাতিকভাবে আজকে এই যে গুম খুন এবং মামলার বিরুদ্ধে, এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কিন্তু সারা দুনিয়া আজকে বাংলাদেশকে ধিক্কার দিচ্ছে। এবং আপনারা জানেন আমাদের একটি প্রতিষ্ঠানকে আমেরিকা স্যাংশন দিয়েছে, আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতর কর্মকর্তাদের স্যাংশন দিয়েছে। এটা কোন রকমই বাংলাদেশের জন্য এটা কোন রকমই সুখকর ব্যাপার নয়, এটা আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। আজকে এর জন্য কারা দায়ী হচ্ছে আজকে যারা ক্ষমতায় গায়ের জোরে, যাদেরকে আমরা স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট সরকার বলি, আর আন্তর্জাতিকভাবে বলে তারা হাইব্রিড সরকার। আজকে যদি মরহুম নাসিরউদ্দিন পিন্টু যদি জীবিত থাকতো, আপনারা নিজেরা যারা তার সাথে সহকর্মী ছিলেন, সহযোদ্ধা ছিলেন, আপনারাই মূল্যায়ন করে দেখেন তার কি ভূমিকা থাকতো। আজকে আমরা দেখতে পাই
যে এই যে স্যাংশন অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ আজকে কি অবস্থায় সবকিছুতে তো প্রকাশিত হচ্ছে না। বৈদেশিক রিজার্ভের কথা বলা হচ্ছে, আপনারা দেখেছেন দেবপ্রভু বিশ্বাস অর্থনীতিবিদ, তিনি নিজে স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে আমরা যে বৈদেশিক মুদ্রার আমাদের রিজার্ভ থেকে যে ঋণ নেওয়া হচ্ছে পুরোপুরি ভাবে সরকার সেই তথ্য দিচ্ছে না। আসলে আরো অনেক ঋণ নেওয়া হচ্ছে, বিদেশ থেকে যে ঋণ নেওয়া হয়েছে খাতা কলমে যেগুলো আছে, তাছাড়াও সাপ্লাইজ ক্রেডিটের নামে সাইড লাইনে কন্ট্রাক্ট করে যে সাপ্লাইজ ক্রেডিট নিয়েছে, এগুলো যদি একসাথে করা হয় তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার থেকে ভালো নয়। এখন পর্যন্ত চাপাবাজিতে এই সরকার আমাদের অর্থনীতি সঠিক আছে সঠিক আছে সঠিক আছে, তাহলে ডলারের দাম যে বেড়ে যাচ্ছে, 2 মাস আগে যে ডলার 82 টাকা ছিল এখন 102 টাকা, এটার জন্য দায়ী কে নিয়ন্ত্রণ করবে? অর্থাৎ কোনো কিছু কিন্তু আসলে নিয়ন্ত্রণ নেই। অতএব আজকে যারা ক্ষমতায় তারাও ভালো নাই, ঘুম হয় না তাদের, ঘুম হয় না বলে আজকে দেশের প্রধানমন্ত্রী হয়ে গায়ের জোর হোক অবৈধ হোক সে প্রধানমন্ত্রী, তার মুখে এই ধরনের অসংলগ্ন কুরুচিপূর্ণ বক্তব্য আসে। যদি তার আগের রাত্রে ঘুম হতো তাহলে কিন্তু এই ধরনের বক্তব্য একজন মানুষ দিতে পারে না। আর প্রধানমন্ত্রী তো দূরের কথা, প্রধানমন্ত্রী কি বলেছেন? পদ্মা সেতু দেখিয়ে বলেছেন পদ্মা সেতু আমি আমার টাকায় করেছি। এখানে নাকি ওই সেতু হওয়ার পরে 3-3বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি যাকে এদেশের মানুষ আখ্যায়িত করেছে, সেই বেগম খালেদা জিয়াকে নিয়ে টুক করে উনি নাকি পদ্মা নদীতে ছেড়ে দিলেন। প্রধানমন্ত্রী এটা নির্দেশ, প্রধানমন্ত্রীর মুখে যখন বলে এই নির্দেশে কি প্রমাণিত হয়? দেশের নেত্রী বেগম খালেদা দেশের জনগণের নেত্রী, তাকে পদ্মাতে টুক করে ফেলে দিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করছে এবং সেই নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছে। আমরা এই সভা থেকে তাকে আমরা অভিযুক্ত করতে চাই যে বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি তিনি দিয়েছেন। অনতিবিলম্বে তাকে জনগণের কাছে, দেশের জনগণের কাছে এই মন্তব্য, এই কুরুচিপূর্ণ মন্তব্য, এই নির্দেশ ব্যাপারে তিনি জনগণের কাছে অনতিবিলম্বে ক্ষমা চান। আর তা না হলে এই বেগম খালেদা জিয়ার হত্যার ষড়যন্ত্রের হুকুমদারি হিসাবে, নির্দেশক হিসাবে একদিন ইনশাআল্লাহ এই আজকের প্রধানমন্ত্রীর বিচার বাংলাদেশের জনগণ করবে। আরেকটি কথা, কিছুদিন আগে আমাদের এখানের এই সরকারের নিজের তৈরি ইলেকশন কমিশন তারা আহ্বান জানিয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিএনপির সাথে ওনারা নাকি আগামী নির্বাচন সম্বন্ধে কথা বলবে। আগামী নির্বাচন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ঘোষণা করেছে এই বর্তমান সরকার, এই স্বৈরাচারী ফ্যাসিবাদ, এই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে যাবে না। ঠিক? এবং সেই জন্য এই সরকার যখন এই নির্বাচন কমিশন করে, রাষ্ট্রপতিকে দিয়ে যে নাটক করে এবং সিলেকশন কমিটি দিয়ে যে নাটক করে, ওই সব নাটকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করে নাই। আমরা জানি না এই নির্বাচন কমিশন কারা, আমরা তাদেরকে কোন রকমের রেকগনাইজ করি না। আমরা যে নির্বাচন চাই সেই নির্বাচন হবে এদেশে শেখ হাসিনার পতন অথবা পদত্যাগ, সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নির্দলীয় নিরপেক্ষ সরকার কিভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ সকলের অংশগ্রহণে নির্বাচন করবে সেই লক্ষ্যে তারা দায়িত্ব নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং তারা যখন নির্দলীয় নিরপেক্ষ আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করবে, আমরা সেই নির্বাচন কমিশনের সাথে কথা বলবো। এই নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশগ্রহণ করা বিএনপির এটা প্রশ্নই উঠে না। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করবেন যে ঘরে বলে বসলেন, ঘরে
বসে বলছেন এই সরকারের অধীনে আমরা আর নির্বাচন করব না। কিছুদিন আগে বর্তমান প্রধানমন্ত্রী ডয়েস পেলের সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আর প্রধানমন্ত্রী হবেন না। 4 বার উনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, অবশ্য বলেন নাই যে যেভাবে সেভাবেই হোক, জনগণের দ্বারা নির্বাচিত হন নাই। আর উনি নাকি নির্বাচনে উনি নাকি আর প্রধানমন্ত্রী হবেন না। উনি আসলে বুঝতে পেরেছেন আগামী নির্বাচন পর্যন্ত ইনশাআল্লাহ এই সরকার টিকে থাকতে পারবে না। অতএব এই নির্বাচন কমিশনে আহ্বান করলে কি নাই করলে বিএনপি এ ব্যাপারে কোনো কথা করে না, 2 পয়সার দামও দেয় না, এইটার প্রশ্নই উঠে না তাদের সাথে কথা পরিষ্কার। অনেকে বলেন যে বিশেষ করে সরকার দলের জনগণকে একটু বিভ্রান্ত করার জন্য বিএনপি কি চায় আমরা নাকি বলতে পারি না। আমরা তো পরিষ্কার করেছি, আবার আজকে বলছি, বিএনপি চায় অনতিবিলম্বে এই শেখ হাসিনার সরকারের পদত্যাগ। বিএনপি চায় অনতিবিলম্বে এই অবৈধ সংসার বাতিল। বিএনপি চায় এরপরে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার, আর ওই সরকারের অধীনে নির্বাচন। সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে, জনগণের প্রতিনিধিদের গিয়ে সরকার গঠন করবে, এইটা বিএনপি চায় পরিষ্কার, এর মধ্যে কোনো কথা নেই। আওয়ামী লীগ অতীত এই নির্বাচনকে সামনে রেখে নানা রকমের ফন্দি, নানা রকমের কাণ্ড কারখানা কৌশল করেছে। আমি বলতে চাই বারবার জনগণকে ধোঁকা দেওয়া যায়, বারবার প্রতারণা করা যায়, বিএনপিকেও বারবার হয়তো টোপে ফেলা যায়। এইবার আর বিএনপি সেই টোপে যাবে না, জনগণ সেই প্রতারণার শিকার ইনশাল্লাহ হবে না। আমাদের কথা পরিষ্কার। কয়েকদিন আগে ওবায়দুল কাদের বললেন, উনি বললেন যে বিএনপির প্রধানমন্ত্রীকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। আমি সেই দিন একটা সভায় বলেছি যে এটা দেশের জনগণ সকলে জানে যে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতীতে 3 বার এদেশের মানুষ ভোটের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী করেছে। আমরা যদি ভবিষ্যতে যে ইলেকশনে আমরা যেতে পারবো, অবশ্যই আমি বলতে পারি যে ইলেকশনে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, সেই ইলেকশন পরবর্তী ইলেকশনই হবে এবং সেই ইলেকশনে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ পেয়ে আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে থাকে তাদের সাথে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ সরকার গঠন করব। সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর ওই যে শেখ হাসিনা বলেছেন ডয়েজলিতে তিনি আর প্রধানমন্ত্রী হবেন না, আমি ওবায়দুল কাদেরকে আবার জিজ্ঞেস করতে চাই যে তিনি তো বলেছেন আর প্রধানমন্ত্রী হবেন না, ভবিষ্যতে যেদিকে আপনারা ক্ষমতায় আসেন আপনাদের পরবর্তী প্রধানমন্ত্রীকে এইটা জনগণকে জানান। আজকে অনেকক্ষণ বক্তব্য হয়ে গেছে, এই যে আমাদের পরিষ্কার কথা, ওনারা আগে বুঝেন না, আমরা পরিষ্কার বলছি, এইটা অর্জন করতে হলে আমাদেরকে বক্তৃতা দিয়ে অর্জন করা যাবে না। আমাদের একটি চেয়ারম্যান বলেছেন রাজপথে ফয়সালা হবে। এই ধরনের স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথেই ফয়সালা হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, আমাদের দেশে হয়েছে। পাকিস্তানের সময় এই তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরাই কিন্তু ছাত্র এবং জনগণ গণবিপ্লব গণ আন্দোলন করে আইয়ুব খানের পতন ঘটিয়েছে। এই বাংলাদেশে এরশাদের পতন, এরশাদের স্বৈরাচারের পতন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশের ছাত্র জনতা করেছে। ইনশাআল্লাহ সময় এসে গেছে। আমরা যখন শ্রীলঙ্কার কথা বলি, সরকার কথায় কথা বলে যে শ্রীলঙ্কা এদেশে হবে না। শ্রীলঙ্কা বলতে এখন যে রাস্তায় শ্রীলঙ্কা, আমরা এটা বলছি না। শ্রীলঙ্কা বলতে শ্রীলঙ্কায় যা ঘটেছে, এক ভাই প্রেসিডেন্ট, এক ভাই প্রধানমন্ত্রী, 2 জন মন্ত্রী, 1 জন ভাইয়ের ছেলে মন্ত্রী, পারিবারিক তন্ত্র এবং স্বৈর শাসন 18 বছর চালিয়েছে। তারা কিন্তু 18 বছর চালিয়েছিল, তাদের সেনা প্রধান তাদের বাইরে ছিল, পুলিশের প্রধান কিন্তু তাদের বাইরে ছিল না। যখন অর্থনৈতিকভাবে এই শ্রীলঙ্কা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল, তখন যখন রাস্তায় মানুষ নেমেছে, ওই সেনা প্রধান ওই পুলিশ প্রধান কিন্তু ওই রাজাপাকসে ভাইদেরকে কেউ রক্ষা করতে পারেনি। আমরা বলছি অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে
বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে আর খারাপ অবস্থায় হয়ে গেছে। বাকি আছে কি? ওই যে রাস্তায় নামা, রাস্তায় এটা ফয়সালা হবে। আমাদের থেকে বিশ্বাস ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ রাস্তায় নামবে এবং শ্রীলঙ্কা থেকেও আরো খারাপ অবস্থা বাংলাদেশে হতে পারে যদি এখনো এই সরকারের বোধোদয় না হয়। আমরা সেই দিনের জন্য আপনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য ইনশাআল্লাহ আমাদের দল অঙ্গ সংগঠন সংগঠিত হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, আমরা দলের নেতৃবৃন্দ এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এই সরকারকে অতি দ্রুত হটানোর জন্য ইনশাআল্লাহ কার্যকর প্রোগ্রাম হবে, কর্মসূচি আসবে এবং যারা গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক শক্তি, ব্যক্তি, দল, গোষ্ঠী, জোশ সকলকে আমরা আহ্বান জানাবো ঐক্যবদ্ধ হওয়ার জন্য। ঐক্যবদ্ধভাবেই ইনশাআল্লাহ আমরা জনগণকে নিয়ে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মরহুম নাসিরউদ্দিন পিন্টু অমর হোক।